প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনাদের দুজনকেই স্বাগত। আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের যাচ্ছেন, আলোচনা হচ্ছে। কারণ আমরা এই সফরের আলোচনাটা কারণ রয়েছে। কারণটা হলো যে গত বছর যখন উনি সফরটি করেন তখন কিন্তু ব্যাপকভাবে সারা বিশ্বে আলোচিত হয়েছে, শুধু বাংলাদেশে নয়। উনি দায়িত্ব নেওয়ার পরে এটি দ্বিতীয় সফর তার। আপনার কাছে আমরা জানতে চাইব যে সবাই একটা টার্গেট নিয়ে তো যায়, এবারে টার্গেটটা আসলে কি, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে কোনো বৈঠক বা ফোরামে বাংলাদেশে জন্য সবচেয়ে বড় একটা ফলাফল বয়ে আনতে পারে। গতবার যখন আমার প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছেন, তখন ওনাকে ওভারহেলমিংলি রিসিভ করেছেন বিশ্ব নেতারা। বাংলাদেশে একটা পরিবর্তনের অল্প কিছুদিন পরপরই উনি গিয়েছিলেন এবং বাংলাদেশের এই পরিবর্তনের পর বিশ্ব নেতারা ওনাকে যেভাবে স্বাগত জানিয়েছেন তাতে একটা বার্তা ছিল। সেই বার্তাটা হচ্ছে এক ধরনের অ্যাকসেপ্টেন্সের বার্তাটা। বাংলাদেশের এই পরিবর্তনটা বিপ্লব পরবর্তী জনতার যে সমন্বিত প্রচেষ্টায় যে সরকারটা হয়েছে, এই সরকারকে আপনার সারা বিশ্বের যে সরকারের প্রতি সমর্থন আছে তার একটা বার্তা ছিল। ওনার নানা বিশ্ব নেতা বিভিন্ন দেশের তারা ওনাকে যেভাবে স্বাগতম জানিয়েছিলেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন উনিও কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সাধারণত এটা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেখা যায় না, নজিরবিহীন ঘটনা কেউ কেউ বলছিল। জি, তো ওইটার মধ্যে একটা বার্তা ছিল। সেই বার্তাটা ব্যবসা বাণিজ্যের যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অংশীদার, বিশ্বব্যাংক, IMF, যারা এরকম যারা ঋণদাতা প্রতিষ্ঠান, তারাও ওনার সাথে আলোচনা করেছেন। বাংলাদেশের ইকোনমিটা ভঙ্গুর অবস্থায় ছিল, সেটাকে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে বিভিন্ন পর্যায়ে গতবার একটা আলোচনা হয়েছিল। তো গতবার একটা ছিল একটা বিগিনিং, আর এইবারেরটা কিন্তু আসলে হচ্ছে এক ধরনের ইভ্যালুয়েশনের। বিশ্ববাসী কিন্তু বাংলাদেশকে দেখবে বা বাংলাদেশে গত এক বছরের যে প্রোগ্রেসটা, সেই প্রোগ্রেসটাকে কিন্তু এবার তারা মূল্যায়ন করবে। মূল্যায়ন করে বাংলাদেশের ব্যাপারে তাদের একটা অবস্থান জানাবে। একটা আশার বিষয় হচ্ছে যে বাংলাদেশে গত এক বছরে যে রাজনৈতিক ঐক্য এবং সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং এগুলোর যে প্রোগ্রেসটা, এটাকে কিন্তু এখনো বিশ্ববাসী স্বাগত জানায় এবং এটাকে কিন্তু তারা এখনো নানা পর্যায়ে সহযোগিতা করে আসছে। যেটা আপনারা বিভিন্ন সময়ে দেশে যখন বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমাদের সরকারের সাথে আলোচনা করে, তখন কিন্তু এটা তাদের এই সমর্থনটা বিভিন্ন সময় প্রকাশ পায়। এবং এই সমর্থনটা নিয়ে বাংলাদেশ সরকার কতটুকু অগ্রগতি করলো এবং বাংলাদেশ একটা ট্রানজিশনাল একটা পথে আছে, ট্রানজিশনটা কিভাবে হবে এই বিষয়ে সারা বিশ্বকে একটা ধারণা দেওয়ার একটা সুযোগ এই জাতিসংঘের এবারের অধিবেশনে তৈরি হয়। আমরা জানতে পেরেছি যে এবারের একটা বড় ফোকাস হতে পারে, সেটা হলো রোহিঙ্গা ইস্যু। এই বিষয়ে আমাদের কিছু বলবেন? না, রোহিঙ্গা ইস্যু তো অবশ্যই একটা বড় ফোকাস। আমি সে বিষয়ে যাওয়ার আগে আমি আমাদের সামগ্রিক যে জাতীয় ঐক্য এবং আমাদের যে পলিটিক্যাল ট্রানজিশন টুয়ার্ডস এ মিনিংফুল ডেমোক্রেসি, এই যে ডেমোক্রেসির পথে আমরা কিভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের রাজনৈতিক দলগুলো যে এখনো একটা প্ল্যাটফর্মে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ, এইটা বিশ্ববাসীকে জানানোটা আমাদের জন্য খুব জরুরি। জাতিসংঘের এই অধিবেশনে আমরা মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্যোগটা নিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এটা সফলভাবে আমরা বিশ্ববাসীকে জানাতে পারবো আমরা ঠিক কোন পথে কিভাবে আমাদের গণতান্ত্রিক উত্তরণটা করতে চাই বা করা হচ্ছে। এটা গেল আমাদের পলিটিক্যাল সিগনিফিকেন্সের একটা দিক। আর ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। আপনি জানেন যে গতবারও ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবারও আলোচনা হবে। আমি আশা করি ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসে তারাও এটা আলোচনা চালিয়ে যাবে, কারণ এই আলোচনাটা সব সময়ের জন্য জরুরি। এইটা এইরকম কিছু আলোচনা হবে, কয়েকটা ফোরামে এই ধরনের একটা মিটিং হবে। বাংলাদেশে যারা প্রবাসী আছেন, প্রবাসী বাংলাদেশি যারা নিউ ইয়র্কে আছেন, শুধু নিউ ইয়র্ক না, আমি যতদূর জানি যে বিশ্বের আরো অন্যান্য দেশেও বাংলাদেশি যারা আছেন, যাদের বাংলাদেশে বিনিয়োগ করতে যারা সক্ষম, আর্থিক সক্ষমতা আছে, এইরকম বাংলাদেশিদেরকে নিয়েও একটা অনুষ্ঠান এবার নিউ ইয়র্কে হবে।
তো সেই অনুষ্ঠানটাও এবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের অগ্রযাত্রায় আসলে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। এই গুরুত্বটা আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি। গত 1 বছরে তাদের সহযোগিতাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল, এবং তাদেরকে ধন্যবাদ যে তারা সেই সহযোগিতাটা করেছে বলেই কিন্তু আমাদের একটা ভঙ্গুর অর্থনীতিটাকে একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। আমরা এই সহযোগিতাটা তাদের কাছে সবসময়ের জন্য প্রত্যাশা করি। আমাদের রাজনৈতিক সরকার যে রাজনৈতিক দলে আসুক, আমরা বিশ্বাস করি যে তারা তাদের যে ভূমিকাটা এখানে রাখা প্রয়োজন বাংলাদেশের জাতীয় অগ্রগতিতে, সেটা তারা রাখবে, এবং সেটার জন্য তাদের সাথে বসাটা জরুরি। আমাদের সরকারি পর্যায়ে, সরকারি শীর্ষ পর্যায়ে এবার সেরকম একটা মিটিংও হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ধরেন রাজনীতি, অর্থনীতির বিষয়। আমরা আপনার কাছে রোহিঙ্গা ইস্যুতে কি হবে সে বিষয়ে আমরা পরে আবার আপনার সাথে আসবো। আমরা এখন যাচ্ছি সারোয়ার তুষারের কাছে। সারোয়ার তুষার, আমরা জানি যে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে 21শে সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হিসেবে যাবেন 4 জন রাজনীতিবিদ। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আপনার কাছে আমার প্রশ্ন, যে রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করা, এটা কি অন্তর্বর্তী সরকারের কোট আনকোট সর্বপক্ষীয় অন্তর্ভুক্তির প্রতীক নাকি রাজনৈতিক কৌশল? আমি এই জাতিসংঘে যে উনি 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যাচ্ছেন, এটাকে আমি পজিটিভলি দেখি এই কারণে যে বাংলাদেশে তার আগে আমি একটু বলি যে এই সরকারের তো অনেক সমালোচনা আমরা প্রতিনিয়ত করি, কিন্তু একটা জিনিস কিন্তু আমাদেরকে অবশ্যই অ্যাকনোলেজ করতে হবে যে বাংলাদেশের মানে রেটিং, ইন্টারন্যাশনাল রেটিং এই গভর্নমেন্টের আমলে যতটা বেড়েছে, এটা কিন্তু অন্য কখনো আমরা সবসময় ধামা ধরা টাইপের ছিলাম। কিন্তু এই প্রফেসর ইউনূসের বৈশ্বিক ইমেজের কারণেই হোক আর অন্যান্য কারণ, আমাদের এই গণ অভ্যুত্থানের দুটোর কারণে আমাদের কিন্তু মানে ইন্টারন্যাশনাল রেটিং অনেক বেড়ে গেছে, মর্যাদাটা বেড়ে গেছে, যেটার কথা উনি কিছুটা উল্লেখ করলেন। এবং সেই কারণে আমরা যখন এখন দেশের বাইরে যাই, তখন কিন্তু আমাদের একটু আমরা একটু প্রাউড ফিল করি আর কি, কারণ আমাদেরকে সেভাবে রিসিভ করা হয়। তো এখন এইটাকে আমি পজিটিভলি এই কারণে দেখছি, কারণ হলো যে এর আগে যখন আমাদের সরকারগুলো যেত, যেমন ধরেন আওয়ামী লীগ আমলের সফরগুলোকে আপনার মনে আছে, দল বল সহ ফ্যামিলি ট্যামিলি নিয়ে সবকিছু যেত, রাষ্ট্রের পয়সায় আসলে কিছুই হতো না শেষ পর্যন্ত। এটা তাদের একটা নিজস্ব মানে লবিং এবং সিন্ডিকেট ছিল, যখন বলা হতো বিনোদন সফর, এক ধরনের বিনোদন সফর, এবং আসলে তো দেশকে আরো তারা খাটো করে আসতেন এই সমস্ত সফরে গিয়ে, এবং রাষ্ট্রীয় পয়সা আসলে ব্যক্তিগত ওই শপিং টপিং এইসব তারা করতেন। কিন্তু এখন এই যে 3টা প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার, এবং আমি যদি ধরে নিই যে এর মধ্য দিয়ে আসলে যেহেতু এখনকার রাজনীতিটাকে আপনি এভাবে দেখতে হবে যে 3টা প্রধান ব্লক আছে পলিটিক্সে। একটা হলো বিএনপি নেতৃত্বে জাতীয়তাবাদী ব্লক, এনসিপি এবং সমমনাদের সাথে নিয়ে একটা মধ্যমপন্থী ব্লক, যেটা এখন অফিসিয়াল না কিন্তু অনেক গুঞ্জন আপনিও জানেন। এবং আরেকটা হচ্ছে জামায়াত ইসলাম এবং ইসলামপন্থীদের এক ধরনের ব্লক। এরা হলো মানে এই 3টার মধ্যে আপনি বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে আটানো যায়। কমিশনও আমরা যখন মেরুকরণগুলো দেখি এইভাবেই ঘটে। ফলে এই 3টা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় 4 নেতাকে আপনি যেটা বললেন, যাদের নাম উল্লেখ করলেন, এর মধ্যে 3 জন তো পার্টি সেক্রেটারি স্ট্যাটাসে, মানে তাদেরকে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে এটা আসলে এই মেসেজটাই দেওয়া হলো যে সকল যেটা আপনি একটু আগে উনি আলাপ করছিলেন, যে সকল রাজনৈতিক দল বাংলাদেশের এই যে ট্রানজিশন টু ডেমোক্রেসি এটার পক্ষে আছে, এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ আছি দেশের প্রশ্নে। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, এটা থাকবে, কিন্তু আমরা সবাই একসাথে আছি মানে দেশের প্রশ্নে। এই বার্তাটা দেয়া হচ্ছে, এবং এটা হলো প্রধান উপদেষ্টার মানে এক্সেলেন্স, যে উনি মানে এটা দেখাচ্ছেন যে সকল প্রধান রাজনৈতিক দল আসলে তাকে সমর্থন করছে এবং তাকে সহায়তা করছে। হ্যাঁ, এবং রাজনৈতিক দল এই সফরে তার আমন্ত্রণে রাজি হওয়ার মধ্য দিয়ে কিন্তু তারাও কিন্তু এটাকে আসলে ন্যায্যতাই দিচ্ছেন। ফলে আমি এটাকে ওই জায়গা থেকে দেখি, এটা রাজনৈতিক কৌশল না, যদি হয়ও কৌশল হলে কিন্তু ভালো কৌশল। এটা যদি কৌশল হয় তাহলে এটা একটা ভালো কৌশল, যে আপনি সকল রাজনৈতিক দল এই বুদ্ধিটা তো এই সরকারের মাথায় এসছে, এই জন্য তো আপনার তাকে বাহবা দিতে হবে। উনি তো এটা তাদেরকে ছাড়াই যেতে পারতেন, কিন্তু উনি এটা দেখাতে চাচ্ছেন যে আমি 1 বছর আগে শুরু করেছি, তখন আমার সমর্থন যেমন ছিল এখনো আমার সমর্থন, এই রাজনৈতিক দলগুলো আমাকে সমর্থন করে যাচ্ছে এবং তারা সবাই দেশের প্রশ্নে এক আছে। ফলে এটা আমি দুইভাবেই দেখি। যে সারোয়ার তুষার, এখানে আরেকটা বিষয়, যদি সমালোচকরা বলেন যে এটা কূটনৈতিক সফরের আড়ালে রাজনৈতিক সমঝোতা তৈরির চেষ্টা, আপনার উত্তর কি হবে? এটা বলতে পারে রাজনৈতিক সমঝোতা তো আমাদের লাগবে, রাজনৈতিক সমঝোতা তো লাগবে। বাংলাদেশের যে আপনার এই যে সংস্কার প্রশ্নে এখন আমরা যেখানে এসে, যেটা প্রধান উপদেষ্টা সর্বশেষ তিনি যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনায় তিনি গেলেন, তখন তিনি একটা কথা বললেন যে আমরা নেক্সট ইলেকশন মহোৎসবের নির্বাচন করতে চাই, কিন্তু এটা নির্ভর করছে আসলে আমাদের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এই সংস্কারের উপরে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস নিশ্চয়ই আপনি জানেন যে
কমিশন কিন্তু এই সর্বশেষ বৈঠকের আগে প্রধান উপদেষ্টার সাথে বসেছিল, জাতীয় ঐক্যমত্য কমিশন, যেহেতু তিনি নিজেও এটা সভাপতি। সেখানে তারা সাতটা পয়েন্টে কথা বলেছেন। অনেক লিগ্যাল এক্সপার্ট সরকারকে এই পরামর্শ দিয়েছেন যে আপনি সংস্কারটা যদি রাজনৈতিক দলগুলো একমত না হয়, সরকারকে একটা পজিশন নিতে হবে। সরকার এটা বিবেচনা করছে, কিন্তু তার আগে আমি যতটুকু বুঝতে পারি ওনার বক্তব্যে, প্রধান উপদেষ্টার বক্তব্যে এবং কমিশনের ওই বৈঠকের যে খবর আমার কাছে আছে, তাতে আমি জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু রাজনৈতিক সমঝোতাটাকে গুরুত্ব দিচ্ছেন, যে সকল রাজনৈতিক দল মিলে একটা সিদ্ধান্তে আসুক, এটা দেশের জন্য ভালো হবে, তাহলে পরবর্তীতে এটা নিয়ে আর প্রশ্ন উঠবে না। মানে এটা সবাই তখন, আমরা কিন্তু যদি প্রশ্ন উঠেও আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্ন করতে পারবো যে আপনারা সব রাজনৈতিক দল মিলে তো একসাথে একমত হয়েছিলেন, এখন আবার এইসব কেন? ফলে এটা যদি রাজনৈতিক সমঝোতাও হয়, এই যে একসাথে থাকা, সব রাজনৈতিক দলকে নিয়ে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশের একটা নতুন ঘটনা। ফলে আমি নতুন ঘটনাটাকে পজিটিভ, আমাদের দেশে তো আমরা তো মানে সর্বহারা বাংলাদেশ, হ্যাঁ, তো আমাদের যে কোনো একটা ভালো জিনিস ঘটলে আমাদের ভালো লাগে, যে এই রাজনৈতিক সংস্কৃতিটা, বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি, সকল রাজনৈতিক দলকে মিলে সরকার প্রধান একটা সফরে যাচ্ছেন, রাষ্ট্রীয় সফরে, এগুলোকে আমি মানে অন্যান্য যতই আমরা স্পেকুলেশন করি এদিক সেদিকের, কিন্তু আমি মূলত এটাকে পজিটিভ ঘটনা হিসেবে দেখতে চাই বাংলাদেশের জন্য। এটা একটা ভালো মেসেজ, এবং এটা কিন্তু একটা চাপ পড়ে সরকারের উপর যে আপনাকে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিটা বজায় রাখতে হবে ভবিষ্যতের। হ্যাঁ, আপনাকে বিরোধী দলকে আপনি দৌড়ের উপর রাখতে পারবেন না, আপনার তাকে নিয়ে, কারণ রাষ্ট্রীয় বিষয় তো বিরোধী দল তো রাষ্ট্রের পার্ট, তাহলে আপনাকে রাষ্ট্রীয় সফর, আন্তর্জাতিক সফরে বিরোধী দলকে নিয়ে যেতে হবে, এবং বিরোধী দল তখনই আপনার সাথে যাবে যখন আপনি একটা ট্রু ডেমোক্রেটিক আচরণ করবেন। তো এই এক্সাম্পলটা তো এই সরকার সেট করে যাচ্ছে, ফলে তাকে তো এই ক্ষেত্রে অন্তত ক্রেডিট দিতে হবে। আজাদ মজুমদার, আমরা যে জায়গায় আপনাকে থামিয়ে দিয়েছিলাম, কারণ আমরা জানি রোহিঙ্গা ইস্যুটা আমাদের জাতির জন্য খুব বড় একটা ইস্যু, এবং আমরা এটাও জানি যে জাতিসংঘের উদ্যোগে যে আলোচনাটা হচ্ছে সেখানে হবে, এটা একটা বড় ঘটনা। কারণ অন্যান্য ঘটনার কারণে রোহিঙ্গা বারবার পিছিয়ে পড়ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে নানান ঘটনার কারণে আবার সেটা সামনে আনা হয়েছে। আমরা দেখলাম যে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই রোহিঙ্গা ইস্যুর যে দ্বিপাক্ষিক কিছু ব্যাপার ছিল সেটাকে উনি সরিয়ে দিলেন, আন্তর্জাতিক সব পর্যায়ে নিয়ে গেলেন। এবারের যে রোহিঙ্গা নিয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি সেখানে হওয়ার কথা, আমাদের একটু ধারণা দিবেন সেখানে কি কি হতে পারে? আমি রোহিঙ্গা ইস্যু যাওয়ার আগে আমি একটু জাস্ট অ্যাড করতে চাই তুষারের সাথে। আমাদের যে রাজনৈতিক দলগুলো যাচ্ছে, এটা অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ। আমরা দুটো কারণ আমরা অলরেডি ডিসকাস করেছি। একটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটা শো করা, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে ডেমোক্রেসি ট্রানজিশনটা কিভাবে হবে সে সম্পর্কে বিশ্ববাসীকে একটা ধারণা দেওয়া। আরও কয়েকটা বিষয় এখানে আছে আমি মনে করি। এটা এর মধ্যে একটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ফেব্রুয়ারিতে আমাদের একটা জাতীয় নির্বাচন হবে এবং একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। তুষার এখন এখানে তিনটা রাজনৈতিক মেরুর কথা বলেছে, রাজনৈতিক ব্লকের কথা বলেছে। এটা আমরা বিশ্বাস করি যে এই তিনটা রাজনৈতিক মেরুরই কেউ না কেউ রাষ্ট্রের দায়িত্ব নেবে। মেরুকরণের মধ্যে সব রাজনৈতিক দল ঢুকে পড়েছে, মানে এই রাজনৈতিক দলগুলোই এটা এক্সপেক্টেড যে কেউ না কেউ রাষ্ট্রের দায়িত্ব নেবে, কেউ বিরোধী দলে থাকবে। তো পলিসি কন্টিনিউশনের একটা বিশাল গুরুত্ব রয়েছে। আপনার আমাদের সামগ্রিক জাতীয় ইস্যুতে আমাদের পলিসিটা কি হবে সেই সম্পর্কে আমাদের রাজনৈতিক দলগুলোর একটা ধারণা পাওয়াটা আমরা মনে করি জরুরি বৈশ্বিক প্রেক্ষাপটে। কারণ বৈশ্বিক প্রেক্ষাপটও কিন্তু আসলে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, নানা মেরুকরণ হচ্ছে বিশ্বে। এই নতুন নতুন বৈশ্বিক মেরুকরণের ফলে আমাদের জাতীয় স্বার্থে আমাদের কোন অবস্থান নেওয়া উচিত সে বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন, আমরা বিশ্বাস করি। এবং সেই সম্যক ধারণাটা জাতিসংঘের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে সেটা তাদের পক্ষে অর্জন করা সম্ভব, এটা আমরা বিশ্বাস করি। এবং সেই কারণে আমি মনে করি যে শুধু এইবার না, ভবিষ্যতেও আমাদের এই ধরনের যখন ফোরাম থাকবে সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোর এক ধরনের পার্টিসিপেশন থাকাটা জরুরি। কারণ এটা বৈশ্বিক অনেকগুলো ইস্যু আছে যেগুলো আসলে পলিটিক্যাল ডিসিশনের মাধ্যমে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে তুলে ধরতে পারি। এটা আরেকটা। এখন আসেন রোহিঙ্গা ইস্যুটা আপনি দেখেন, রোহিঙ্গা ইস্যুটা নিয়ে কিন্তু আমি যতটুকু বুঝছি, আমি গতবার যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন হয় তখনও রোহিঙ্গা নিয়ে একটা আলোচনা, একটা সেশন হয়েছিল সংক্ষিপ্ত 1 থেকে 2 ঘন্টা। সো ওই রোহিঙ্গা ক্রাইসিসটা শুরু হওয়ার পর 8 বছর ধরে আমরা দেখছি যে এরকম কিছু আলোচনা হয়, কিন্তু এই আলোচনাগুলো আসলে ওই আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকে, এগুলোর কোনো মিনিংফুল কোনো ডেভেলপমেন্ট আমরা সেই অর্থে দেখি না। গতবার যে আলোচনাটা হয়েছিল যে সেটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার মাত্রই অল্প কিছুদিন পরে সেই আলোচনাটা হয়েছিল, সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অংশ নিয়েছিলেন। ওই আলোচনাটা ওনাকে আসলে সাহায্য করেছে রোহিঙ্গা ইস্যুটাকে
বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখে, Right. উনি সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পারার পরে রোহিঙ্গা বিষয়ে উনি একটা পলিসি নিয়েছেন এবং উনি অনেক কাজ করেছেন রোহিঙ্গা নিয়ে, রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে। ওনার রাষ্ট্রের সংস্কারের অনেক বড় দায়িত্ব থাকা সত্ত্বেও উনি রোহিঙ্গা ইস্যুটাকে পুরোপুরি ইগনোর করার কোনো সুযোগ ছিল না। এটা নিয়ে উনি অনেকগুলো কাজ করেছেন। এবং গুরুত্বের সাথে করেছেন। জি, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এখানে আলোচনা হয়েছে, জাতিসংঘ মহাসচিব এখানে এসেছেন, কাতারে যখন মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছিলেন সেখানে কাতারও কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিলেন। আপনি জানেন গ্লোবাল পিস মেকার হিসেবে কাতার এখন একটা বড় ভূমিকা বিভিন্ন জায়গাতে রাখছে। তো কাতারকেও এখানে এঙ্গেজ করা হয়েছে যাতে করে রোহিঙ্গা ইস্যুতে তাদের একটা সহযোগিতা পাওয়া যায়। আসিয়ানকে এঙ্গেজ করার চেষ্টা করা হচ্ছে নানা পর্যায়ে, কারণ এসেনশিয়ালি এটা আসলে একটা আসিয়ানের একটা ইস্যু, কারণ মায়ানমার আসিয়ানের সদস্য। এখন এই যে জাতিসংঘের যে সম্মেলনটা, এইটার উদ্যোক্তা কিন্তু বাংলাদেশ সরকার নয়, এটার উদ্যোক্তা হচ্ছে জাতিসংঘ। এবং এখানে কো হোস্ট হিসেবে থাকবে মালয়েশিয়া এবং ফিনল্যান্ড। এবং তো এই যে এই তিনটা বিষয় দিয়ে আপনি যদি দেখেন তার মানেটা কি দাঁড়াচ্ছে, মাত্রা কিন্তু হ্যাঁ, তার মানেটা দাঁড়াচ্ছে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশ্বকে আমরা ভাবতে এখন বাধ্য করছি যে না, এটাকে ভাবতে হবে। এটা শুধুমাত্র মানে অনেকে এটাকে বাংলাদেশ মায়ানমারের ইস্যু হিসেবে চালিয়ে দেওয়ার একটা সময় পর্যন্ত চেষ্টা করেছিল, কিন্তু এটা আসলে বাংলাদেশ মায়ানমারের ইস্যু না, বাংলাদেশের ইস্যুই না। এটা আসলে বাংলাদেশ এখানে ভিকটিম, বাংলাদেশের উপর একটা সমস্যা চাপিয়ে দেওয়া হয়েছে মায়ানমারের তরফ থেকে। বাংলাদেশকে এই ক্রাইসিস থেকে কিভাবে বাংলাদেশকে উদ্ধার করা যায় এটা যেমন প্রয়োজন, একই সাথে রোহিঙ্গাদেরকেও, তারা একটা স্টেটলেস একটা জনগোষ্ঠী। ইউরোপিয়ান একজন এমপি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যখন গত সপ্তাহে উনি যখন কথা বলছিলেন, উনি একটা কথা বলেছেন যে ওনার দেশের যে পরিমাণ জনসংখ্যা ঠিক একই পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের একটা ছোট্ট এলাকার মধ্যে বসবাস করছে, পুরো একটা দেশের জনসংখ্যার সমান। তার মানেটা হচ্ছে ক্রাইসিসটার ব্যাপ্তিটা কত বড়। তো আপনার এটা একটা বৈশ্বিক ইস্যু, ইটস এ গ্লোবাল বার্ডেন, ইট ইজ নট এ বার্ডেন ফর বাংলাদেশ। এটা যে গ্লোবাল বার্ডেন, এটা বিশ্ববাসীকে উপলব্ধি করার সুযোগটা তৈরি করবে হচ্ছে এই জাতিসংঘের এই অধিবেশনটা। এটা গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার মায়ানমারের সিচুয়েশনও কিন্তু ইভলভিং। আপনার দেখেন মায়ানমারের সিচুয়েশন, কখনো বিদ্রোহীরা সেখানে গেইন করতেছে, কখনো আবার সরকার পক্ষ গেইন করতেছে। এইরকম একটা মানে দেশ যেখানে একটা এখন গৃহযুদ্ধ চলছে প্র্যাকটিক্যালি। তো সেইখানে যখন যদি পিস না আসে তাহলে কিন্তু এই রোহিঙ্গা সমস্যা সমাধান হবে না, কারণ আপনি একটা ক্রাইসিস থেকে রোহিঙ্গাদেরকে আরেকটা ক্রাইসিসের মুখে তো ঠেলে দিতে পারবেন না। সো আপনার রোহিঙ্গা ক্রাইসিসের সাথে এখন মায়ানমারের পিসটাও কিন্তু ইনভলভ হয়ে গিয়েছে। মায়ানমারে শান্তি ফিরিয়ে আনতে হবে, মায়ানমারে শান্তি ফিরিয়ে আনলেই কেবল রোহিঙ্গা ক্রাইসিসটা এফেক্টিভলি সমাধান বের হবে। রাইট। তো মায়ানমারের শান্তি ফিরিয়ে আনাটা এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না। এটার জন্য আপনার যারা গ্লোবাল সুপার পাওয়ার আছে তাদের এক ধরনের ইনভলভমেন্ট দরকার, প্লাস আসিয়ানের ইনভলভমেন্ট দরকার, মায়ানমারের সরাসরি ইনভলভমেন্ট দরকার, চায়নার ইনভলভমেন্ট দরকার। তো এই সমাধানটা কিভাবে সম্ভব? এটা একমাত্র সম্ভব যদি জাতিসংঘে যারা গ্লোবাল স্টেক হোল্ডার আছে বিভিন্ন পর্যায়ে তারা আপনার ইনভলভ হয়, তাহলেই কিন্তু মায়ানমারের শান্তিটা আসবে। এবং মায়ানমারের শান্তিটা আসলেই রোহিঙ্গা সমস্যা একটা টেকসই সমাধান সম্ভব। এটা আরেকটা ইস্যু। আরেকটা থার্ড পয়েন্ট যদি আপনি বলেন, এইডের কথা বলেন, কমে আসছে, এটা আমরা সবাই জানি। এবং এটা যদি বিশ্বের অন্যান্য অনেক ক্রাইসিসের কারণে যারা আপনার রোহিঙ্গাদেরকে খাদ্য সহায়তা দিত, তারা এখন তাদের এই বাজেটটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, যে কারণে এখানে এইড কমে আসার কারণে একদিকে রোহিঙ্গাদের জনসংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে, কিন্তু অন্যদিকে সরবরাহটা কমে যাচ্ছে। সো এখানে আরেকটা মানবিক ক্রাইসিস তৈরি হচ্ছে। এইটাও বিশ্ববাসীকে নিয়ে সরাসরি দেখানোর একটা বিষয় আছে। আরেকটা বিষয় আমি দেখেন, যখনই বাংলাদেশে কোনো বৈশ্বিক ডেলিগেশন আছে তখন তারা যখন কথা বলে, আমি দেখি মাননীয় প্রধান উপদেষ্টার যে কোনো বৈঠকে যদি 50 মিনিট কথা হয়, এই 50 মিনিটের মধ্যে 15 মিনিট রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে এখন। সো আজকে যদি রোহিঙ্গা ক্রাইসিসটা না থাকতো, এই 15 মিনিট তো উনি বাংলাদেশ নিয়ে কথা বলতেন, তাদের সাথে বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে বিশ্বে কথা বলতো। সো রোহিঙ্গা ক্রাইসিস আমাদের উপরও কিন্তু আমাদের অনেক ইতিবাচক দিকটা মানে রোহিঙ্গা ক্রাইসিসের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য আমাদের তো চেষ্টা আছে, আমাদের ভূমি তারা ব্যবহার করছে, আমাদের সেই অঞ্চলে একটা আঞ্চলিক চাপ সৃষ্টি হচ্ছে, আমাদের নিরাপত্তার জন্য এটা একটা হুমকি। এর বাইরেও রোহিঙ্গা ক্রাইসিসটার কারণে দেখেন আমাদের কূটনীতিক অনেক উদ্যোগগুলো
শুধুমাত্র রোহিঙ্গা ক্রাইসিসের কারণে থমকে যাচ্ছে, কারণ আমরা ওই রোহিঙ্গা ক্রাইসিসটাকে বাধ্য হয়ে ফোকাস করতেছি আমাদের নিজস্ব ইস্যুগুলোকে বাদ দিয়ে। সো এইটারও সমাধান করতে হবে, কারণ রোহিঙ্গা ক্রাইসিস সমাধান না হলে আমরা আমাদের ইস্যুগুলো সমাধান করতে পারবো না। আমরা কিন্তু বিশ্বের অন্যতম কোনো সমৃদ্ধ দেশ না, বাংলাদেশ একটা দরিদ্র দেশ, বাংলাদেশ একটা দরিদ্র মানুষের দেশ। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের সরকারকে অনেক কিছু করতে হয়, করা প্রয়োজন। এই কাজগুলো আমরা করতে পারি না, এগুলোতে ব্যাঘাত ঘটে, কারণ আমাদেরকে এই সমস্যাটা সমাধানের জন্য কনসেন্ট্রেট করতে হয়। আমাদের সরকার প্রধান যে কোনো আলোচনায় একটা বড় অংশ রোহিঙ্গা ইস্যুটা নিয়ে নেয়। তো তাহলে কি হবে? এখন এই যে মাল্টিপল ডাইমেনশন এই রোহিঙ্গা ক্রাইসিসের, এইটা সম্ভব শুধুমাত্র গ্লোবাল এঙ্গেজমেন্টের কারণে, এবং এই গ্লোবাল এঙ্গেজমেন্টটা শুধুমাত্র একটা সম্মেলন দিয়ে এটা সম্ভব না। আপনি জাতিসংঘে গেলেন, জাতিসংঘে এই প্রথমবারের মতো রোহিঙ্গা নিয়ে আলাদা একটা প্ল্যানারি সেশন হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পরে। অধিবেশনটা কিন্তু আপনার এই সেপ্টেম্বর 28 তারিখ শেষ হয়ে যাবে। সাধারণ পরিষদের অধিবেশনটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এই সম্মেলনটা হবে। তাহলে আপনি কিন্তু, আমরা বলতে পারছি না যে এটা জাতিসংঘের সাইডলাইনের একটা ইভেন্ট। অন্যান্যবার যেরকম হয়েছে যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটা সাইডলাইনের অধিবেশন হিসেবে এই রোহিঙ্গা ইস্যুটা থাকে। এইবার প্রথমবারের মতো এটা কোনো সাইডলাইন ইভেন্ট না, এটা একটা সেপারেট ইভেন্ট, এবং যে ইভেন্টের উদ্যোক্তা জাতিসংঘ এবং 2টা বন্ধু প্রতিম রাষ্ট্র তারা। তো এই সম্মেলনের তো গুরুত্ব আছে, এবং এটার আপনার যদি দেখেন যে এটা প্রিভিউ হিসেবে বাংলাদেশে একটা কনফারেন্স হয়েছে, সেখানে কিছুদিন আগে কক্সবাজার, সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা গিয়েছেন। তারা নিজেরা আপনার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পরিস্থিতিটা সরজমিনে দেখে এসেছেন, এবং সেখানেও কিন্তু আপনার ওই যে কথা একই আবার হয়ে যাচ্ছে। সেখানেও প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্বকে নিয়ে যাওয়া হয়েছে। আগে যেটা কখনোই করা হয়নি। আগে সবসময় সরকার তার মতো করে তার চেষ্টা করেছে, কখনো চেষ্টাই করেনি। এবার সবাই মিলে চেষ্টা যে আমরা করছি, এটা যে শুধু সরকারের একার ইস্যু না, এটা যে বাংলাদেশের জাতীয় স্বার্থে সব স্টেক হোল্ডারকে ইনভলভ করা যায়, সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোকে নেওয়া হয়েছে। আমাদের এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে এই যে বিভিন্ন গ্লোবাল আলোচনার সিগনিফিকেন্সটা তো আমি বললাম, এখানে আমাদের রাজনৈতিক নেতাদের উপস্থিতিটাও জরুরি, কারণ আমরা এটা কেউই আশা করছি না যে এই রোহিঙ্গা ক্রাইসিসটা 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সো একটা পলিসি কন্টিনিউশনের ব্যাপার আছে। আমরা কি পলিসি গ্রহণ করব সেটা যদি আমাদের কি পলিটিশিয়ানরা না জানেন, না দেখেন, বিশ্ব এই পরিস্থিতি এই ইস্যুটাকে কিভাবে ভাবছেন, এটা যদি ওনারা সরজমিনে না দেখেন, ওনারা ভবিষ্যতে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন ওনাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। আমরা মনে করি রাজনৈতিক দলদের উপস্থিতি এই সম্মেলনেও কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করবে। নিঃসন্দেহে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি। সারোয়ার তুষার, আমি যতটুকু জানি ইন্টারন্যাশনাল বিষয়ে আপনার খুব আগ্রহ রয়েছে, ফিলিস্তিনের উপর আপনার একটা চমৎকার গ্রন্থ রয়েছে। যেহেতু আপনি আন্তর্জাতিক বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড এবং খোঁজখবর রাখার চেষ্টা করেন, আমরা একটা খবর পেলাম যেটা আজাদ মজুমদার বললেন, সেটি হলো যে এইবার রোহিঙ্গা ইস্যুতে আয়োজক হলেন জাতিসংঘ এবং কোহোস্ট হলেন ফিনল্যান্ড এবং মালয়েশিয়া। এটা কিন্তু নতুন মাত্রা। সেখানে ইউরোপের একটা দেশ রয়েছে, আবার আসিয়ান একটা সদস্য রয়েছে। এটা আসলে বড় একটা ইভেন্ট। এবং আরেকটা কথা যেটা আজাদ মজুমদার বলছিলেন, সেটিও কিন্তু একটা উল্লেখ করার মতো, যে এই রাজনৈতিক দলগুলোর নেতাদের অংশগ্রহণ ভবিষ্যতে আলোচনাকে সামনে নিয়ে যাবে। আপনার কাছে এই যে জাতিসংঘের বৈঠক এবং উদ্যোক্তা এবং এই বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ, গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের পরে এখন একটা গ্লোবাল অ্যাক্টর কিংবা এই জিও পলিটিক্যাল অ্যাক্টর আমাদের এই অঞ্চলে। এরা আমরা কখনোই ছিলাম না। আমরা সবসময়
তল্পিবাহক হয়েছিলাম ইন্ডিয়ার। এবং রোহিঙ্গা ক্রাইসিসটা আসার পরে শেখ হাসিনা কি করতে চেয়েছিলেন আপনি জানেন, যে এখানে দেশে তাদেরকে রেখে তিনি এক ধরনের পারভার্সন বলবো আমি, যে নোবেল পাইতে হবে তাকে, ঠিক আছে, এবং উনি খুব আশা করেছিলেন যে উনি নোবেল পাবেন। তো এখন এই সরকার আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান একটা সাফল্য আমি এটা দেখি যে উনি রোহিঙ্গা ধামাচাপা পড়া রোহিঙ্গা ইস্যুটাকে এখন বলতে গেলে যে সকল ক্রাইসিস আছে ওয়ার্ল্ড ওয়াইড তার মধ্যে 1 নম্বর কিংবা 2 নম্বর ক্রাইসিস উনি এটা করতে পেরেছেন, যে এটাকে সবাইকে মনোযোগ দিতে হবে। এবং এটা শুধু আমার ইস্যু না, আপনার এটা আমি তৈরি করি নাই, আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনাদের দায়িত্ব হচ্ছে সমাধান করার। এটা বাংলাদেশের একটা বড় কূটনৈতিক সাফল্য হিসেবে আমি দেখি। এবং এখন এই যে জাতিসংঘের উদ্যোগে আমি যেটা বুঝি যে যেহেতু বাংলাদেশে একজন রোহিঙ্গা বিষয়ক একজন রিপ্রেজেন্টেটিভ তৈরি করা হয়েছে উপদেষ্টা পদমর্যাদার, তো ফলে সরকার এটা নিয়ে কাজ করেছে বোঝা যায়। এবং কাজ করেছে দেশেও। কিছুদিন আগে কক্সবাজারে একটা ওইটারই একটা প্রিভিউ মিটিং হলো, এখন এটা জাতিসংঘে হবে। এটা অবশ্যই আমি মনে করি যে যেটা প্রধান উপদেষ্টা ঐকান্তিক চেষ্টা, যে উনি যে থাকতে থাকতে এটাকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে চান। কিন্তু এগুলো সব ঠিক আছে, মানে এটা অবশ্যই একটা বড় ঘটনা, এবং আমরা যে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করতে চাই এবং পারি, এটা একটা আমরা বিশ্বকে মেসেজ দিচ্ছি যে, এবং আমরা বিশ্বকে এটা মনে করিয়ে দিচ্ছি যে মানে আপনি আয়নায় আপনার চেহারাটা দেখেন, আপনি কেন এই ক্রাইসিসে চুপ করে আছেন। কিন্তু যেটা আমার প্রশ্ন সেটা হলো যে, মানে প্রশ্ন বা উদ্বেগ বলতে পারেন, যে ধরেন ইলেকশনের পরে, ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন, আমাদের খুব বেশি সময় নেই, এবং রোহিঙ্গা সমস্যাটা আমরা ফেব্রুয়ারির মধ্যে সমাধান করে ফেলতে পারবো এটা আমার কাছে মনে হয় না। কিন্তু অগ্রগতি হবে। এখন ফেব্রুয়ারি ইলেকশনের পরে যে সরকার আসবে, যে দলের সরকার হবে, এই যে 3টা ব্লকের কথা আমরা বলছি, এদের মধ্যে তো কেউ না কেউ হবে, সবাই মিলেও গভর্নমেন্ট হতে পারে, অনেকগুলো ফরমেশনের কথা শোনা যাচ্ছে, যারাই হোক তাদের কিন্তু এই এক্সেলেন্সটা দেখাতে হবে। এটা তাদের জন্য একটা মানে চ্যালেঞ্জ, যে এটা ক্যারি আউট করার ব্যাপার আছে। আপনারা খালি সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলবেন আর এই ধারাবাহিকতার দিকে থাকবেন না, যে রোহিঙ্গার প্রশ্নে আপনি সরকার যে এই সরকারের যেটুকু অর্জন সেটাকে আপনাকে তো সামনে আরেকটু ফ্যাসিলিটেট করতে হবে। তো এটা কিন্তু পরের সরকারের উপর আমরা দেখবো, আমরা যদি থাকি তাহলে আমরা তো দেখবো যে পরের সরকার যারাই হোক তারা এই সমস্যাটাকে নিয়ে যেভাবে এই সরকার এটাকে একটা বৈশ্বিক ব্যাপার বানাতে পেরেছে, এটাকে পরের সরকার কন্টিনিউ করতে পারে কিনা। এটা কিন্তু তার একটা টেস্ট কেস। আমি একটু আগে বললাম যে মানে এই যে রাজনৈতিক সংস্কৃতির যে একটা উচ্চ রাজনৈতিক সংস্কৃতি, বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতির পরিসর যে সরকার তৈরি করে দিয়েছে, এটার যেমন কৃতিত্ব সরকার পাবে এবং পরের সরকারের দায়িত্ব হবে এটাকে কন্টিনিউ করা। এটাও কিন্তু আন্তর্জাতিক বিশ্বে আমাদের যে রেটিংটা বেড়েছে এবং আমরা যে এখন অনেক বেশি ইন্টারন্যাশনাল অ্যাটেনশন পাচ্ছি, এটা কন্টিনিউ রাখাও কিন্তু পরের সরকারের একটা চ্যালেঞ্জ হবে। ফলে দুই দিক থেকে আমি এটাকে এভাবে দেখি যে মানে আমাদের এই যে রোহিঙ্গা সমস্যাটা যেটা ধামাচাপা পড়ে গেছিল, এবং এইরকম একটা এই আধুনিক দুনিয়ায় আপনি একটা স্টেটলেস জনগোষ্ঠী হয়ে আছে, এবং যেটা তো আমাদের জন্য একটা মানে কনসার্ন, সিকিউরিটি কনসার্ন, যেভাবে আমরা আমাদের নিজস্ব এত সমস্যার মধ্যে আমরা এটা রাখছি। ফলে আমি এটা সব দিক থেকে মনে করি যে রোহিঙ্গা সমস্যাটাকে যে এই সরকার সামনে আনতে পেরেছে, এটা বাংলাদেশের জন্য একটা বড় ঘটনা। আজাদ মজুমদার, আপনি তো সরকারের লোক, সরকারের কাছের লোক, প্রধান উপদেষ্টার ভাষণে কি থাকতে পারে? আমরা জানি যে 26 তারিখ আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উনি ভাষণ দেবেন। গতবার যখন উনি ভাষণ দিয়েছেন সেটা সারা দেশের মানুষের কাছে প্রশংসা পেয়েছে, বৈশ্বিকভাবে প্রশংসা পেয়েছে। উনি আমাদের দেশের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং পাশাপাশি বৈশ্বিক ইস্যু যেমন প্যালেস্টাইন ইস্যুটাকে তুলে ধরেছেন। এবারও আমরা আশা করছি যে আমাদের দেশে যে এই যে রাজনৈতিক যে অগ্রগতিটা হয়েছে, আমাদের যে সংস্কার প্রক্রিয়া, এটা উনি তুলে ধরবেন। এবং আপনার গত 1 বছরে আপনি দেখেন যে গত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পরে জাতিসংঘেরই একটা সংস্থা আপনার তদন্ত করে আমাদের জুলাই অভ্যুত্থানে কারা কি ধরনের ভূমিকা রেখেছে, জুলাই অভ্যুত্থানে এই হত্যাযজ্ঞে কাদের দায় আছে, এই বিষয়গুলো কিন্তু জাতিসংঘ থেকে এসেছে। এই জাতিসংঘের যে প্রতিবেদন, ওই প্রতিবেদনের বিষয়বস্তুও উনি এখন জাতিসংঘের যারা বিশ্ব নেতা আছেন ওইখানে থাকবেন, তাদের সামনে উনি তুলে ধরবেন। পাশাপাশি আমাদের সংস্কার এবং আমাদের যে এই গণতান্ত্রিক উত্তরণ বা সামনে যে নির্বাচনের পরিকল্পনা, এগুলো তুলে ধরবেন। এবং আমরা আশা করছি যে বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা কি, সেটাও এই ভাষণের মাধ্যমে উনি বিশ্ববাসীর কাছে পরিষ্কার করবেন। আজাদ মজুমদার, এই সরকারের সমালোচনা আছে এবং অনেকে করছেন, কিন্তু দুটো বিষয়ে অন্তত মানুষ বা যারা সমালোচক তারা স্বীকার করতে বাধ্য হন। একটি হলো যে আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, সেটাকে ট্র্যাকে উঠিয়েছেন এই সরকার নিঃসন্দেহে। এবং আরেকটি বিষয় যেটা তুষার কিছুটা উল্লেখ করছিলেন, যে আমাদের আন্তর্জাতিক রেটিং বেড়েছে, আমাদের মর্যাদাটা বেড়েছে, এবং এটা নিঃসন্দেহে এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন
অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের অর্জন, এটা স্বীকার করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করি যেটা শুরু থেকেই যেটা ছিল, যে অর্জনে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করে আমাদের প্রতিবেশী দেশ ভারত। এবং আপনি জানেন যে তারা একটা শক হিসাবে নিয়েছে এরকম পরিবর্তনটা, এবং এই শব্দটি অনেক আগের থেকে আলোচনা হচ্ছে তা না, তাদের একজন রাজনীতিবিদ স্বীকারও করেছেন। আপনি জানেন দিল্লিতে এই বাংলাদেশের বিষয় নিয়ে একটি সেমিনার হয়েছে 2 দিন ব্যাপী, এবং দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু লোক অংশ নিয়েছিলেন এবং তারা আমাদের দেশের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা জানি না সরকার সেই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে, এটি একটি বিষয়। এবং সেখানে যে ধরনের আলোচনা হয়েছে টোটাল বিষয়টা হলো যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে। এবং আমরা সব শেষে দেখলাম যে এটি ভারতীয় একটি সংবাদ সংস্থা ANI নামে পরিচিত, এবং এটার আরেকটা পরিচয় রয়েছে, শুধু সংবাদ সংস্থাই নয়, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি সংবাদ সংস্থা হিসাবে এটি প্রতিষ্ঠিত, খালি পরিচিত নয়। সেখানে আমরা দেখলাম যে ত্রিপুরা যে রাজ পরিবারের উত্তরসূরি, রাজা মানিক্যের উত্তরসূরি একজন বলছেন যে স্ট্রাইক বাংলাদেশ, ক্যাপচার চিটাগাং পোর্ট, খুব আপত্তিকর কথাবার্তা, এবং সেটা ফলো করে তারা প্রচার করেছে। এই যে বিষয়টাও ঘটলো এবং দিল্লিতে যে সমাবেশটা হলো, আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু জানতে পারছি না, সরকার আসলে এই নিয়ে কি ভাবছে। অবশ্যই সরকারের নজরে এটা এসেছে, আমরাও দেখেছি, এবং এটা অবশ্যই আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এটা আমাদের প্রতিবাদটা জানাবো। আর একটা জিনিস আপনি যেটা বলেছেন যে হ্যাঁ অবশ্যই আমরা এতদিন দেখেছি যে বিশেষ করে গত 15 বছর দেখেছি যে আমাদের গণতন্ত্রের পথে আসলে কারা বাধা সৃষ্টি করেছে। আমাদের গণতন্ত্র এখনো আমাদের মানুষ আমাদের দেশের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য তারা চেষ্টা করছে, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও চেষ্টা করছে মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা, সেই আয়োজনটা করতে। এবং এটা করতে গিয়ে সরকার নানা দিক থেকে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, এবং অনেকেই নানাভাবে দেশের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই অস্থিতিশীলতাটা কে আসলে ভারত থেকে বসে আমাদেরই দেশের কিছু মানুষ এটাতে আসলে কি বলবো ফুয়েল দিচ্ছে। এগুলা ওপেন সিক্রেট, এগুলা এখন কেউ আর গোপনেও করছে না। তো দিল্লিতে বসে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশিরা কথা বলবে, এটাতে এখন আর আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু বাংলাদেশ তার নিজস্ব কার্যক্রম বিষয়ে সচেতন, বাংলাদেশ তার নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবে, এখন থেকে নিচ্ছেও। এবং আমাদের দেশের গণতন্ত্রের জন্য আসলে কি করা উচিত সেটা আমাদের সরকারি সিদ্ধান্ত নেবে। এটা আসলে দিল্লিতে বসে এটা কারো কেউ কোনো পরামর্শ দেবে সেটা আমাদের কাছে খুব একটা প্রয়োজনীয় বলে মনে হয় না। আর আপনার চট্টগ্রাম বন্দর দখল করার যে বিষয়টা আপনি বলেছেন, দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ত্রিপুরার যে সমস্যাটা উনি এটা জানেন, এবং এটা উনি বিভিন্ন সময় বলেছেন। একটা সৎ প্রতিবেশী সুলভ একটা আচরণ যেমন হওয়া উচিত, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময়ে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক যে অগ্রগতি, এটার সাথে ত্রিপুরার অর্থনৈতিক অগ্রগতি, এগুলাকে আমরা চাইলে ইন্টারকানেক্টেড করতে পারি। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে চাইলে ত্রিপুরাও কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে পারে। এটা অর্থনৈতিক একটা সহযোগিতা। এই সহযোগিতাটা বজায় রাখার জন্য আপনার এই ধরনের মন্তব্য এগুলা নিষ্প্রয়োজন, এবং যারা এগুলা করেন আমি মনে করি না যে তাদের খুব বেশি রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো প্রজ্ঞা আছে। বরঞ্চ দুই দেশ যদি সহযোগিতার সম্পর্কটা বজায় রাখে তাহলে অর্থনৈতিকভাবে ত্রিপুরাও লাভবান হতে পারে, বাংলাদেশও লাভবান হতে পারে। এই সুযোগটা তো আছে, সারা বিশ্বে আমরা এই ধরনের অসংখ্য নজির দেখেছি। আমরা মনে করি না যে এই ধরনের অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত উক্তি করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির মধ্যে দিয়ে কেউ লাভবান হতে পারে। সারোয়ার তুষার, এই যে তৎপরতা ভারতের, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো নতুন কিছু নয়, যে কথাটা ওই যে ত্রিপুরা, এটা আমি খেয়াল করেছি পডকাস্টটা, এখনো পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক এই ব্যাপারে আমরা দেখি নাই, প্রতিক্রিয়া দেখি নাই। দেখানো উচিত, কারণ এটা খুব সিরিয়াস ব্যাপার। এটা কোনো সাধারণ মানুষ বলছেন না, একজন রাজ পরিবারের সদস্য এবং যারা ইনফ্লুয়েন্স আছে একদম দিল্লি এস্টাবলিশমেন্টে, যার ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তার পক্ষ থেকে তিনি ওপেনলি বলছেন, কোনো রকম রাগঢাক না। উনি বলছেন যে এগুলো রাগঢাক করার কিছু নাই। উনি ইউক্রেনের উদাহরণ এনেছেন, এবং উদাহরণগুলো খুব ইন্টারেস্টিং। কোনটা উদাহরণ এনেছেন আমি পুরোটা খুব মনোযোগ দিয়ে শুনেছি। ইউক্রেন, প্যালেস্টাইন, মানে মূল বক্তব্যটা হচ্ছে যে আপনি জানেন ইন্টারন্যাশনাল ল, যেটার শুরুটা হয়েছিল কিন্তু বড় বড় ঔপনিবেশিক রাষ্ট্রগুলোকে সহায়তা করার জন্য সেই 500-600 বছর আগে।
আমি যেহেতু আপনি বললেন যে ফিলিস্তিন নিয়ে একটা বই লিখেছি, ওখানে করতে গিয়ে আমি এই আন্তর্জাতিক আইনের এই সমস্যাগুলো দেখেছি। এখনো কিন্তু আন্তর্জাতিক আইন পুরোপুরি এটা থেকে বেরোতে পারে নাই, কিন্তু আমাদের তো আন্তর্জাতিক আইনের প্যারাডাইমেই কাজ করতে হবে। তো এইখানে যদি কোনো বড় দেশ দেখাতে পারে যে পার্শ্ববর্তী দেশ আমার সিকিউরিটি থ্রেট, তখন কিন্তু এক ধরনের ইনভেনশন করার বা ইনভেশন করার একটা মানে রাস্তা তৈরি হয় বা তৈরি তারা করতে পারে। তো এখন ধরেন যেটা ইউক্রেনে রাশিয়া করেছে, কিংবা এই যে প্যালেস্টাইনে ওয়েস্ট ব্যাংক এবং গাজায় যেটা করে যাচ্ছে ইসরায়েল, ভারতও কিন্তু নিজেকে ওই রকম একটা জায়গা থেকেই দেখে প্রতিবেশীগুলোর মধ্যে, এবং আমাদের সাথে তার সম্পর্কটা হচ্ছে আরো মানে আপনি দেখবেন তার চীনের সাথে তার আচরণ, পাকিস্তানের সাথে তার আচরণ, ইভেন ছোট দেশ নেপালের সাথে সে যেরকম আচরণ করে, আমাদের সাথে তার আচরণটা এরকম না। আমরা যেহেতু মুসলিম প্রধান একটা দেশ, বেশিরভাগ মানুষ ধর্মের দিক থেকে মুসলিম, এটা ভারতের জন্য একটা বিরাট ডিলেমা যে এটাকে কাশ্মীর যেহেতু তার একটা উদাহরণ আছে, এটাকে পুরোপুরি অ্যানেক্স করা যাবে না, আবার এটাকে বিকশিত হতে দেওয়া যাবে না। এই যে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন, এই যে রাষ্ট্র হওয়া, একটা আলাদা জনগোষ্ঠী, স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেব, না হলে কেন বাংলাদেশের একটা দলকে ওই যে জাতীয় পার্টি 24 ইলেকশন আগে বললো না, জিএম কাদের বললেন না যে আমি ভারত থেকে নির্দেশিত হয়ে এসেছি, ইলেকশনে আমাকে অংশ নিতে হবে, কার কার সাথে কথা বলেছি বলা যাবে না। তার মানে হচ্ছে এখানে তাদের ওনার ডাইরেক্টর ছিল এরকম, তাদের সঙ্গে কি আলাপ হয়েছে বলবো তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। অনুমতি ছাড়া বলা যাবে না। তার মানে হচ্ছে বাংলাদেশের ইলেকটোরাল প্রসেসকে ভারত মানে ঠিক করে দেবে। আমি এইটা কেন বলছি, কারণ আমাদের যে রাজনৈতিক উত্থান কিংবা জনগোষ্ঠী হিসেবে উত্থান, রাষ্ট্র হিসেবে একটা শক্তিশালী সুসংহত রাষ্ট্র হিসেবে উত্থান ঘটুক, দক্ষিণ এশিয়া আমরা একটা মডেল হই, এটা কিন্তু ভারত হতে দেবে না। আপনি দেখছেন যে নেপালেও ভারত নানাভাবে মানে নানা ধরনের সমস্যা, রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। মানে এই যে গণ অভ্যুত্থান নেপালে ঘটেছে, এটা কিন্তু জেনুইন একটা আন্দোলন, কিন্তু এটাকে কেন্দ্র করে আবারও রাজতন্ত্রকে ফিরিয়ে আনার একটা চেষ্টা ভারতের দিক থেকে আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে নেপালে যে গণ অভ্যুত্থানটা হলো, এরপরে ভারতের মিডিয়া গুলো ঠিক বাংলাদেশের ব্যাপারে যেরকম প্রচার করেছে মিথ্যা, ফলে ভারত দক্ষিণ এশিয়ায় মানে তার সে যেহেতু একটা বিরাট বড় দেশ এবং আসলে অনেকগুলো দেশের সমাহার, একটা ফেডারেল স্টেট, এবং এইটার ফেডারেল ক্যারেক্টারটা যেন কখনো ট্রুলি এক্সারসাইজ করা না যায়। ত্রিপুরা যদি ভারতের মধ্যে থেকেই বলে যে আমি, যেটা উনি বললেন, এবং প্রধান উপদেষ্টা প্রথমে এসে উনার কিন্তু আরেকটা বড় ইনসাইট হচ্ছে, উনি এসে বললেন না যে 7 সিস্টার্সকে উনি যে আমন্ত্রণটা করেছেন, তোমরা ভারতের সাথেই থাকবা, কিন্তু যেহেতু তোমরা ল্যান্ডলকড, তুমি আমার সাথে বাণিজ্য করো। তাহলে এটা করতে গেলে তাকে কিন্তু সেন্টারের কাছ থেকে, মানে তাদের সাংবিধানিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে থেকে ওই ধরনের একটা ব্যবস্থাপনা করে আনতে হবে যে আমি স্বাধীনভাবে ভারতের রাষ্ট্রের অংশ থেকেই আমি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চাই, এবং এটাই কিন্তু এখানকার ভৌগোলিক বিন্যাসটা এটাই ডিজার্ভ করে। তো এটা করতে গেলে আপনাকে, ভারত তো একটা মানে আপনি জানেন যে ঠুটো জগন্নাথের মতো ঠুটো ফেডারেল স্টেট, এটা কিন্তু ফেডারেল স্টেট না। সেন্টার চাইলে যে কোনো মানে রাজ্যের ওই মানে সরকারকে করতে পারে, রাষ্ট্রপতির আদেশ জারি করতে পারে। তো সেইটা, এই ফেডারেল ফাইটটা ইন্ডিয়ার ভেতরেও দিতে হবে। কারণ ত্রিপুরার এরা যারা এস্টাবলিশমেন্ট, এরা হচ্ছে সাধারণ জনগণের স্বার্থটা কিন্তু দেখছে না। এটা কিন্তু ত্রিপুরা সাধারণ জনগণের স্বার্থের পক্ষের কথা কিন্তু তার না। তার যদি সাধারণ জনগণের স্বার্থ তারা দেখতেন, তাহলে তারা দেখতেন যে বাংলাদেশ রাষ্ট্রটাকে মেনে নিয়ে আমি কিভাবে এখানে ওদের সাথে সুসম্পর্ক করতে পারি। এটা না করে তারা দিল্লিকে ইনভাইট করতেছেন যে আপনার এখানে এত আড়াল আবডালের কিছু নাই, লেটস স্ট্রাইক বাংলাদেশ, আগে থেকে স্ট্রাইক করতে হবে। এবং এই জিনিসটা আবার এদেরকে শিখিয়েছে হচ্ছে এই যে ওয়ার অন টেররের পরে একটা জিনিস এসছে পৃথিবীতে, সেটা হচ্ছে প্রিএমটিভ মেজার নামে। প্রিএমটিভ মেজার মানে হচ্ছে আপনি কল্পনা করে নিচ্ছেন ও আমার থ্রেট এবং ও আমার জন্য এটা করতে পারে ভবিষ্যতে, সুতরাং আমি আগেই ব্যবস্থা নেব, স্ট্রাইক করব। এই ভাষ্যটাই কিন্তু উঠে এসছে যে আমার জন্য সে তো, এবং উনি কিন্তু এই কথা বলেছেন যে ইলেকশনের পরেও একটা যেই সরকার আসুক আমরা একটা হস্টাইল গভর্নমেন্ট পাবো। হ্যাঁ, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আসবে না, ফলে যারাই আসুক, উনি 3 জনের নাম, 3টা দলের, এই যে 3টা ব্লক বলছি, এই 3টা দলের 3 প্রধানের নাম বলেছেন যে বিএনপি অর জামায়াত ইসলাম অর এনসিপি মিস্টার নাহিদ, যারাই হোক তারা কিন্তু আমার জন্য একটা হস্টাইল সরকার হতে যাচ্ছে, এটা তার ভাষ্য। সুতরাং আমাদের আর কোনো উপায় নেই, আমাদেরকে স্ট্রাইক করতে হবে। এবং ওই যে আমাদের সিটিজি মানে সিএইচটি হচ্ছে আমাদের, মানে তার ভাষ্য মতে যে এটা তাদেরই জনগণ, শুধুমাত্র একটা বর্ডার করা হয়েছে, এখন এটাকে সিসিট করে নিতে হবে বাংলাদেশ থেকে, একদম ওপেনলি এই কথাটা বলছে, এবং ওই যে পোর্ট দখল করতে হবে। ফলে এইটা তো ভারতের যে বৃহত্তর, দিল্লির যে বৃহত্তর দৃষ্টিভঙ্গি, বাংলাদেশকে একটা সিকিউরিটি থ্রেটের জায়গা থেকে দেখা, ওইটাই তার কথায় ফুটে এসছে। এবং আমাদের আসলে ভাবতে হবে যে আমাদের প্রতিরক্ষাটা এই ক্ষেত্রে আমরা কিভাবে কি করবো, মানে আমরা কিভাবে সেফগার্ড করবো নিজেদেরকে। কারণ আমরা তো আমাদের জনগণের যেমন স্বার্থ দেখতে হবে এবং তাদেরকে তাদের অধিকারটা দিতে হবে আমাদের সিএইচটি পিপলকে, অ্যাট দ্য সেম টাইম আমরা তো আমাদের ভৌগোলিক অখণ্ডতাটাকে ডিফেন্ড করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের পলিসিটা সরকারকে ভাবতে হবে। সারোয়ার তুষার, আমরা একটু আমাদের দেশের রাজনীতিতে আসি। সেটা হলো আপনাদের নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে যেটা আপনি একটু আলোচনায় বলছিলেন যে 3টা গ্রুপ হয়েছে এখন রাজনীতিতে। বিএনপির নেতৃত্বাধীন একটি গ্রুপ, জাতীয়তাবাদী গ্রুপ, জামাতের নেতৃত্বাধীন একটি ইসলামিক গ্রুপ, আর আপনারা দাবি করছেন যে আপনাদের নেতৃত্বে একটি মধ্যমপন্থী রাজনৈতিক দলের গ্রুপ। এই যে 3টা গ্রুপ হচ্ছে, কেউ কেউ বলছেন যে এই 3টা গ্রুপ আসলে
যেভাবে আলোচনা হোক না কেন, আপনারা বলছেন যে আপনাদের গ্রুপটা মিলে জামাত বিএনপিকে একসাথে বসিয়ে সনদ বাস্তবায়ন কিভাবে করা যায় সেই চেষ্টা করবে, কিন্তু আসলে পর্দার আড়ালে রয়েছে নির্বাচনের জোটের একটা প্রবণতা। এই আলোচনা মাঠে প্রবলভাবে আছে। আর আপনারা তো বলেই দিয়েছেন যে এই জামাতের নেতৃত্বাধীন যে আন্দোলনটা হচ্ছে এখন, সেখানে আপনারা যাননি এই কারণে আপনারা উচ্চ কক্ষে পিয়ার চান, নিম্ন কক্ষে পিয়ার চান না। সেই আলোচনাটা এখন প্রাসঙ্গিক না, কিন্তু প্রাসঙ্গিক হলো যে আপনাদের এই 3টা জোট নিয়ে যে চলছে, আমাদের এই বিষয়টি স্পষ্ট করবেন। আপনাদের জোটটা কিভাবে হলো বা লক্ষ্যটা কি, সামনে কোন জায়গায় যাবেন? দেখেন, এখানে ওই বাকশাল পতনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা আকাঙ্ক্ষা ছিল যে উনি বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন, মাল্টি পার্টি ডেমোক্রেসি। বাংলাদেশে কার্যত অনেকগুলো দল থাকলেও, মানে প্রায় রেজিস্টার্ড দল মনে হয় 50 আপ, কিন্তু বাংলাদেশে কার্যত আমরা সবসময় দেখে এসেছি একটা দ্বিদলীয় ব্যাপার। 2টা প্রধান রাজনৈতিক দল থাকে এবং তাদের সাথে বাকিরা জোট হিসেবে থাকে। এটা কিন্তু আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রের দিকে যেতে দেয় না। আমরা মনে করি যে বাংলাদেশকে ট্রুলি ডেমোক্রেটিক স্টেট করতে গেলে এখানে একটা আসলেই বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি লাগবে, দ্বিদলীয় ইয়ে না। তো সেই জন্য আমরা চাই যে আলাদা আমাদের নেতৃত্বে বা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর নেতৃত্বে একটা ব্লক হোক এবং এই দ্বিদলীয় ব্যাপারটা এখানে মানে মীমাংসা হওয়া দরকার। সেই কারণে নির্বাচনী জোটের কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু আমরা যারা যাদেরকে আমরা সম্ভাবনা মনে করি, যারা বাংলাদেশে পরিবর্তন চায়, এখানে হচ্ছে আমাদের মূল মানে ঐক্যের জায়গাটা, যে আমরা যারা সংস্কারের ব্যাপারে খুবই কমিটেড, তাদের মধ্যে আমরা বসার একটা চর্চা শুরু করেছি যে গ্যাপগুলো কোথায় কোথায় হচ্ছে বা কোথায় আমাদের মানে আমরা অনেক বক্তব্য, আমরা কমিশনে গিয়ে যখন আনুষ্ঠানিক বক্তব্য পাই দলগুলোর, সব দল দেখি যে আমরা প্রায় একই কথা বলছি, তাহলে আমাদের মধ্যে আবার দূরত্বটা কোথায় হয়। এই দূরত্বটা মেটানোর জন্য আমরা একসাথে বসা শুরু করেছি এবং এটা শেষ পর্যন্ত কোথায় যাবে, আমি যে কোনো ধরনের ভালো সম্ভাবনা, যে সেটা জোট হোক কিংবা অন্য কোনো অ্যালায়েন্স হোক, মোর্চা হোক, আমি এটা সম্ভাবনাকে নাকচ করব না, আবার এখনই পুরোপুরি কনফার্মও করা যাবে না, একটু সময় দিতে হবে এটাকে। কিন্তু যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে এই দ্বিদলীয় যে ব্যাপারটা সবসময় থাকে, এবং কেন জানি এখানে যারা এস্টাবলিশমেন্ট এবং পাওয়ারটাকে ডিল করে তারা এই দ্বিদলীয় ব্যাপারটা রাখতে চায়। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, আবারও একটা দ্বিদলীয় পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। তো এই দ্বিদলীয় পরিস্থিতিটা, এবং আমি একজন রাজনৈতিক ভাষ্যকার, একটু বিএনপি লিনিং, উনি আমাকে বললেন যে সামনের ইকুয়েশন হবে বিএনপি জামাত, তার মানে এটা বিএনপিরও চাওয়া। এরকম থাকলে তারা যাদেরকে তাদের কনস্টিটিউয়েন্সি মনে করে, মানে যে দেখো আমরা ছাড়া বাকি সবাই ইসলামপন্থী, তো এটা করলে হয়তো তাদেরও সুবিধা হয়। আমরা এই গেমটাকে চেঞ্জ করতে চাই। আমরা চাই যে না, শুধুমাত্র বিএনপি না, এখানে আরো মধ্যমপন্থী গণতান্ত্রিক বাংলাদেশপন্থী শক্তি আরো আছে, তাদেরকে আমরা এক জায়গায় আনতে চাই, এবং সেটা সব দলেরই আগ্রহ আছে, যাদের নিয়ে কথা হচ্ছে। গতকালকেও কিছু মিটিং, এগুলো সবই অনানুষ্ঠানিক মিটিং, কিন্তু ইসলামপন্থী শক্তিগুলোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু এখানে একটা সংকট কিন্তু রয়েছে, কারণ যে রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে এক জায়গায় হয়েছে এদের অনেকেই বাম ঘরানার বেশি। কেউ বলছেন যে আপনারা তো একটা টানাপোড়েনের শুরু থেকে আছেন, কিছু লোক চায় আপনারা ডানপন্থী হয়ে যান, আরেকটা গ্রুপ চায় আপনারা বামপন্থী হয়ে যান। এই টানাপোড়েনের মধ্যে কিন্তু আপনারা কাটিয়েছেন, কারণ এই কাজটা করেছে আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী, যেটা আপনারা বিব্রত হয়েছেন অনেক সময়। কিন্তু এখন যেটা চেহারা দাঁড়ালো, সেখানে বাম ব্লকের দিকে কি আপনারা যাচ্ছেন? না, এটা হচ্ছে যে ইন্টারেস্টিং যে আমাদেরকে বামপন্থীরা ডানপন্থী বানাতে চায়, ডানপন্থীরা বাম দিকে ঠেলে দেয়। এটাই প্রমাণ করে যে আমরা ট্রুলি মানে সেন্টারে আছি। হ্যাঁ, সবসময় আপনি যখন সেন্ট্রিস্ট থাকবেন, সেন্ট্রিস্ট পজিশন নেবেন, তখন 100% বামরাও খুশি হবে না, 100% ডানরাও খুশি হবে না। আমরা মনে করি যে যারা গণতান্ত্রিক শক্তি, বাম ডানের ব্যাপার না, যারা গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে আপহোল্ড করে, তাদেরকে আমরা একসাথে করতে চাই, এবং এর মধ্যে ইসলামপন্থী শক্তিও আসতে পারে। এটা কোনো ইসলামপন্থী শক্তি, বামপন্থী শক্তি সব মিলে একটা গণতান্ত্রিক ব্লক আমরা হয়তো করব। আজাদ মজুমদার, পিআর নিয়ে একটি সংকট দেখা দিয়েছে, কেউ কেউ আন্দোলনে নেমেছে, এবং এই বিক্ষোভ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কিংবা কার বিরুদ্ধে বিক্ষোভ আমরা জানি না, যে পিআর এর ব্যাপারটা। এবং আপনি জানেন যে এনসিপির মতো দল, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তারা উচ্চ কক্ষে পিআর চায়, নিম্ন কক্ষে নয়। এবং আপনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত পর্যায়ে আলাপ হয়েছিল এক সময়, যে বিএনপি, আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন যে বিএনপি একটা বড় ধরনের ছাড় দিতে পারে, এবং আমরা লক্ষ্য করলাম যে হ্যাঁ, বিএনপি একটা ছাড় দিয়েছে। সেগুলো উচ্চ কক্ষে তারা 50% পিআরটা ছেড়ে দিতে চায়, আর 50% সংখ্যা অনুপাতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা বিএনপির মধ্যে রয়েছে, এবং কেউ কেউ এটা প্রকাশ্যে বলারও চেষ্টা করছেন। এই যে পিআর এর সংকটটা শুধু মাঠ পর্যায়ে না গেলে অনেকে ভালো হতো বলে অনেকে মন্তব্য করেছে, কারণ এই টকশোতে আলোচনা হচ্ছিল যে মাঠ পর্যায়ে গেলে এক ধরনের আশঙ্কা থাকে, মিছিল মিটিং এর মধ্যে কে কখন ঢুকে পড়ে, কি করে ফেলে, কারণ এই সেপুটাস তো আমরা দেখছি করার একটা চেষ্টা রয়েছে। আপনার কি মনে হয় সব বিষয়ে? যেহেতু নির্বাচন সমাগত, রাজনৈতিক দলগুলো খুব স্বাভাবিক কারণেই তাদের কিছু রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে আসবে।
কারণ রাজনীতির সব ইস্যু তো আসলে যে আলোচনার টেবিলে বসেই আপনি শেষ করে ফেলবেন, বিষয়টা এরকম না। আপনার দলের কর্মীদেরকেও তো আপনার জানান দিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে না, আমরা মনে করি না যে এটা অস্বাভাবিক কিছু, অপ্রত্যাশিত কিছু, বা এটা নিয়ে আমাদের মধ্যে মানে কোনো ধরনের শঙ্কার কোনো বিষয় আমরা সেটাও দেখি না। আমরা এটা নির্বাচনের আগে কিছু স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হিসেবেই দেখি। রাজনৈতিক দল তার কর্মীদেরকে তার রাজনৈতিক অবস্থানটা জানাবে, জোরালো ভাষায় জানাবে নাকি স্বাভাবিক আস্তে আস্তে বলবে, সেটা একান্তই তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা মনে করি রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত থাকুক। আমাদের রাজনৈতিক দলগুলোকে কথা বলতে দেওয়া হয় নাই দেখেই তো দেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দল কোন দল মিটিং মিছিল করবে এটার ক্ষেত্রেও সরকার সিলেক্টিভ ছিল। এমন একটা কিছু কিছু সময় যে রাজনৈতিক দল তার পক্ষে কথা বলবে এরকম রাজনৈতিক দলকে সভা সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, আর যে পক্ষে কথা বলবে না তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটা আমরা দেখেছি বিভিন্ন সময় অতীতে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে উন্মুক্তভাবে রাজনীতি করার সুযোগ করে দিতে চায়। তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে সে জনগণের কাছে যাবে, মাঠে এসে মানুষের কাছে তার কথা বলবে, এটা খুব স্বাভাবিক। এটাকে আমরা আন্দোলন হিসেবেও দেখি না, বিক্ষোভ হিসেবেও দেখি না। এটা একটা স্বাভাবিক রাজনৈতিক আপনারা বলতে কর্মসূচি। চাচ্ছেন তাদের রাজনৈতিক কর্মসূচি, এটা একটা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি এবং এগুলা থাকাই জরুরি। এবং নির্বাচনের আগে এই কর্মসূচিগুলো রাজনৈতিক দলগুলো আমরা মনে করি যে আরো বাড়াবে। এবং কিন্তু রাজনৈতিক যে সমস্যাটা আপনি দেখছেন বা রাজনীতির যে ইস্যুগুলো নিয়ে এখন আলোচনা চলছে, আমরা বিশ্বাস করি যে এগুলো আলোচনার টেবিলে সমাধান হয়ে যাওয়া সম্ভব, এবং সেটা সমাধান হওয়ার পথেই অনেকটা। কেউ কিছুটা ছাড় দেবে, কে কোন পরিমাণ ছাড় দেবে সেটা তো আমরা সরকার ঠিক করে দিতে পারবো না, বা আমরা সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষে বলাও সম্ভব না এটা। তবে রাজনৈতিক দলগুলো আমরা ওই জাতীয় প্রশ্নে আমরা সবাই যে ঐক্যবদ্ধ আছি, এটা বিভিন্ন সময়ে তারা প্রমাণ দিয়েছে, ভবিষ্যতেও তারা প্রমাণ দেবে, এটা আমরা জানি। এবং এটা আমরা কিছু কিছু তাদের কাজে এটার উদাহরণ হিসেবে আমরা দেখছি। এবং আমার বিশ্বাস যে জাতীয় স্বার্থে নির্বাচনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যার 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 জায়গা থেকে যতটুকু ছাড় দেওয়া প্রয়োজন প্রত্যেকেই সেটা করবে। আজাদ মজুমদার এবং সারোয়ার তুষার, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।